নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। সাধারণত আমি যেটা বারবার বলছি কয়েকদিন, যে সাধারণত আমার থেকে অনেকে এক্সপেক্ট করছেন যে আমি পশ্চিমবঙ্গের SIR, ইলেকশন কমিশন ইত্যাদি নিয়ে কথা বলবো, বা বিরোধীদেরকে যেভাবে তৃণমূল কংগ্রেস ধমকাচ্ছে চমকাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। দেখুন, নির্বাচন আসবে যাবে, সে যুদ্ধ হবে, যুদ্ধ শেষ হবে, আরেকটা যুদ্ধ শুরু হবে, কিন্তু ভারত রাষ্ট্রটা সেটাই যদি অক্ষুণ্ণ না থাকে, ভারতের ইকোনমি অর্থাৎ অর্থনীতিটাই যদি ধসে পড়ে, তাহলে মুশকিল। এবং এখন যখন চারপাশে যুদ্ধ গন্ধ নয়, সরাসরি যুদ্ধ হচ্ছে, বিশ্বযুদ্ধ হচ্ছে, ঠিক সেই সময় অনেকে বিষাক্ত নাগিনীর মতন বিষাক্ত নিঃশ্বাস ফেলছেন। তারা সকালবেলা উঠে হয়তো জব করছেন বা প্রার্থনা করছেন মনে মনে যে ভারত যেন টুকরো টুকরো হয়, তেলের দাম যাতে আকাশ ছোঁয়া হয়ে যায়। ভাবুন তো, এরকম মানুষও ভারতবর্ষে হয়তো রয়েছেন, ইতিউতি হয়তো রয়েছে, যারা মনে করছে যে এবার প্যাঁচে পড়বে নরেন্দ্র মোদী। কেন প্যাঁচে পড়বে? কারণ চারপাশে যদি এত যুদ্ধ হয়, তেলের ট্যাঙ্কার যদি উড়িয়ে দেয়, জাহাজগুলো যদি উড়িয়ে দেয়, তেলের পর যদি জল নিয়ে যুদ্ধ শুরু হয়, তাহলে ভারতও নিশ্চয়ই এর ভিকটিম হবে। অর্থাৎ ভারতের গায়েও আঁচ পড়বে, ভারত রক্তাক্ত হবে, ভারতেরও হাত পা পুড়তে পারে। অনেকে এখন মনে মনে আনন্দ পাচ্ছেন যে এবার তেলের দামটা বাড়বে, এবার নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে তেলের দাম কমিয়ে দিতে হবে, এবার প্রচুর জিনিসপত্রের দাম বাড়বে, নরেন্দ্র মোদীকে এমন একটা কিছু করতে হবে, করতে বাধ্য হবেন নরেন্দ্র মোদী, যার জন্য ভারতের অর্থনীতি ধসে যাবে, যার জন্য বিরোধীরা ঝাঁপিয়ে পড়ে বলবেন ডেড ইকোনমি, মৃত অর্থনীতি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করুন, সে গুড়ে বালি। ভারতবর্ষ শুধুমাত্র সামরিক শক্তি তার নেক্সট লেভেলে গেছে তা নয়, ভারতবর্ষ অর্থনৈতিকভাবেও আমরা যেভাবে 5, 6, 7 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখছি, তাতে শুধুমাত্র আমেরিকার উপর ভরসা করে, আমেরিকা আমার বন্ধু, ইরান আমার বন্ধু নয়, হয় নাকি? আবার ইরান আমার বন্ধু, ইসরায়েল আমার শত্রু, আবার প্যালেস্তাইন আমার শত্রু, ইরান ইসরায়েল আমার বন্ধু, এরকম হয় নাকি? এটা কোনোদিন ভারতবর্ষ ছিল নাকি? কিছু কিছু ক্ষেত্রে মনমোহন সিং এর সময় অবশ্যই আমরা দেখেছি কিভাবে আমেরিকার প্রতি এত বেশি ভালোবাসা উথলে উঠেছিল সরকারের, যে তারা নিউক্লিয়ার ডিল, পারমাণবিক চুক্তি থেকে একাধিক চুক্তি, একাধিক কৃষিজাত যে চুক্তি, সেগুলোরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রায়। এ ভারত নতুন ভারত, 2014 থেকে যে ভারত আপনারা দেখছেন, সেই ভারতের আগে 2008 সালে আপনাদের মনে থাকবে অনেকের যে একটা ভয়ঙ্কর মন্দা আসে। কেন সেই মন্দাটা আসে? তার কারণ আমরা বড্ড বেশি এক জায়গা থেকে তেল কিনতাম। তেলটা জরুরি। দেখুন, আমাদের দেশে যত পরিমাণ তেল আমরা উত্তোলন করি, সেই পরিমাণ তেল আমরা শোধন করতে পারি না, এবং সে কারণে আমাদের এনার্জি বা আমাদের যে শক্তি, তার যে ডিমান্ড, সেটা অনেকটা, এবং তার জন্য আমাদের বিভিন্ন দেশ থেকে তেল কিনতে হয়। আমেরিকায় যে টানা চাপ দিয়ে গেছে, তারপরেও আমরা মাথা নোয়াইনি। আমরা রাশিয়ার তেল কিনছি, আমরা ভেনেজুয়েলার তেল কিনছি, আমরা মিডল ইস্টের তেল কিনছি। আবার দেখুন, এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের গোটা তেলের যোগানটাই বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ক্ষতি হবে তো নিশ্চয়ই, কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ক্ষতি নরেন্দ্র মোদী হতে দিচ্ছেন না। আমরা কেন আজকে অনেকগুলো ভাগে কথা বলবো। প্রথম ভাগ, নরেন্দ্র মোদীর কূটনীতির জয় হয়েছে এখানে। এত ভয়ঙ্কর অবস্থাতেও ভারতের গায়ে আঁচ পড়ছে না। ভারত T20 ওয়ার্ল্ড কাপ দেখছে, ভারত ফুচকা খাচ্ছে, ভারত হোলি উদযাপন করছে, দোল পূর্ণিমায় ভারত নাচ গান করছে, ভারতের মানুষ ছেলেমেয়েরা পার্টিতে যাচ্ছে, রাত্রে ভারতের বিভিন্ন ঘরে ঘরে খাওয়া দাওয়া হচ্ছে, উদযাপন হচ্ছে, সিনেমা আসছে, নতুন সিনেমা দেখছে তারা। এটা ভারত। ভারতের চারপাশটা যদি আপনারা দেখেন, সমস্ত জায়গায় সাইরেন বাজছে, মিসাইল অ্যাটাক হচ্ছে, গ্রেনেড ফাটছে, ট্যাঙ্কার উড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এই ভারতে সেই আঁচটা পড়ছে না কেন? একটা প্রতিবেদন, এবং তারপর ফিরবো তার ব্যাখ্যায়। দেখুন,
মরছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে? আজকে মনে পড়ল যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এতটুকু আঁচও এখনো ভারতে এসে পড়েনি। যুদ্ধ নিয়ে দেশবাসীর মনে এতটুকুও উদ্বেগ নেই। গোটা মধ্যপ্রাচ্যে যেখানে জ্বালানি তেলের হাহাকার, সেখানে ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি 1 পয়সাও। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 60 টাকা বাড়লেও তা আবার দ্রুত কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কিন্তু দেশের বিরোধীদের একাংশের এই সুখ শান্তি সইছে না। যেন তেন প্রকারেণও তারা চাইছে দেশেও যাতে যুদ্ধের আঁচ এসে পড়ে, আর সেটা নিয়ে রাজনীতির সুযোগ পায় বিরোধীরা। কথায় কথায় প্রধানমন্ত্রী মোদীকে খাটো করতে কোনো কসুর রাখছে না তারা। ভারতবর্ষের মর্যাদা এমন জায়গায় নামিয়ে দিয়েছেন মোদী, আপনি যদি নিজে বিশ্লেষণ করেন, যতই পক্ষপাতিত্ব থাক না কেন, আমার সার্বভৌমত্ব কোথায়? আমি ইসরায়েলের সঙ্গে দোস্তি করলাম, গলায় গলা মেলালাম। যে ইসরায়েল গণহত্যার দায় অভিযুক্ত, তার সঙ্গে গলা মেলাচ্ছি, কিন্তু শিশুগুলো যখন হত্যা হচ্ছে আমি কোনো প্রতিবাদ করছি না, তাহলে আমার সার্বভৌমত্ব কোথায়? বিরোধীরা যাই বলুক, আসল সত্যিটা একেবারেই উল্টো। আমেরিকার চোখ রাঙানিকে মোদী উপেক্ষা করেছেন বলেই আজ যুদ্ধের আগুন ভারতকে স্পর্শ করতে পারেনি। মুখ্যমন্ত্রী এটা তৈরি করছে আর কিছু না, উনিও জানেন যে গ্যাস কোত্থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে, সেটা কি ইন্ডিয়া বাড়াচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, অন্য সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? ট্রাম্পের চোখ রাঙানিকে উপেক্ষা করে আজও সিংহভাগ অপরিশোধিত তেল রাশিয়া থেকেই কেনে ভারত। তাছাড়া অপরিশোধিত তেলের জন্য কম বেশি 40টি বিকল্প রয়েছে ভারতের কাছে। যেখান থেকে কম দামে পাওয়া যায় সেখান থেকেই তেল কেনে ভারত। বর্তমানে ভারতে অপরিশোধিত ও পরিশোধিত মিলিয়ে 50 দিনের জ্বালানি মজুত রয়েছে, যা ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশের জন্য স্বস্তি। কোনো একটি দেশের ওপর জ্বালানির জন্য নির্ভর না করে বিকল্প তৈরি করেছেন প্রধানমন্ত্রী মোদী। ঘরের শত্রুরা যতই অনিষ্ট চান না কেন, তেলের দাম নিয়ে আম জনতার চিন্তার সত্যিই কোনো কারণ নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।